আমার ভদ্র পেটে তোর অভদ্র ভোচা বেবি কখনো প্রবেশ করতে দেব না। মানে আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই আমায় ভুলে যা। তোর মতো উগান্ডার পেতনিকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি আদিত্য রায়। আমার ডিমান্ড জানিস? মেয়েরা আমাকে পেতে টাকা উড়িয়ে বেড়ায়। টাকাগুলো নিশ্চয়ই আমার শিউলি ফুল গাছের ঝরা পাতার মতো। ভুলে যাস না তোর কি ডিমান্ড, তাই হিমু ভালো করেই জানে। তোর যে খাটাসের মতো চোখ, সেটা মেয়ে নয়, কোনো টিকটিকির উপর নিক্ষেপ করলেও সে তার লেজ দেখিয়ে চলে যাবে। হিমু, তুই কিন্তু আমায় অপমান করছিস, ভালো হবে না কিন্তু। খারাপ তো অলরেডি হয়েই গেছে। যেভাবে পারিস বিয়েটা ভেঙে দে, না হলে যে আমায় তোর গলায় থুকু ফ্যানে ঝুলতে হবে। কিছু তো একটা করতে হবে, তা না হলে আমার স্বপ্নের রাজকুমারীকে পাওয়া হবে না। ভাবতে দে, পেয়েছি আইডিয়া। কি আইডিয়া, তাড়াতাড়ি বল। শোন, আমি তো কখনোই আমার বাবাকে সাহস করে বলতে পারবো না, তাই তুই তোর বাবাকে বলে দে যে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাহলে প্রবলেম সলভ। কি বলি তুই? কই কিছু বলিনি তো। আমি যদি আমার বাবাকে কথাটা বলতে পারতাম, তাহলে তোর পেঁচার মতো ভোচা মুখটা আজ দেখতে আসতাম না। জানিস তো আমি বাবাকে কতটা ভয় পাই। আর বাবা যে রাগী, বললে আমায় গালি দিয়ে মেরে ফেলবে। শালা এই জন্যই পুলিশের মেয়েদের সাথে বন্ধুত্ব করতে নেই, অকারণে ফালতু মেয়ের কেস খেতে হলো। ওই আমি ফালতু? আমি ফালতু হলে তুই ভোচা হাতির ঘোড়ার ডিম। আর এটা মনে রাখিস, শুধু আমার বাবা পুলিশ নয়, তোর বাবাও কিন্তু পুলিশ। ওটাই তো বড় সমস্যা। একদিকে ছোট ভাই প্রপোজ করে 1 বছর ধরে পেছনে পড়ে আছে, আর অন্যদিকে তারই বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এই কষ্ট আমি কই রাখবো? তোর ফোনের মেমোরিতে রেখে দে। সোনা, ময়না, টিয়া, জানু, ভানু, তুই এই নাদাম বাচ্চাকে বিয়ে করে ভবিষ্যৎ নষ্ট করে দিস না। তোর মতো রাক্ষসীর সাথে বিয়ে হলে আমার জীবন বাঁশপাতা হয়ে যাবে। রাক্ষসী আমি? দাঁড়া, তোকে আজ গিলে খাবো। আদি বসা থেকে উঠে দৌড় দিল। আমি ওকে ধরার জন্য ওর পেছনে ছুটলাম। অবশেষে আমরা একটা চায়ের দোকানে গিয়ে থামলাম। হিমু, পেটের খুব ক্ষুধা পেয়েছে রে। তা আমাকে কেন বলছিস? খাবি তুই, টাকা দিবি তুই, এখানে আমাকে বলার কোনো কারণ নেই। ওটাই তো সমস্যা, বাসা থেকে বের হওয়ার পূর্বে বাবার থেকে বকা খেয়ে টাকা আনতে ভুলে গেছি। কি ভেবেছিস তোর ওই বোঝা মুখটা কালো করে বললেই আমি টাকা দিয়ে দিব? কখনো না। তোর কাছে আমি 2,743 টাকা 45 পয়সা পাই। আগে সেটা দে, দেন টাকা দেব। এর আগে 1 টাকাও পাবি না। হিমু, আমার ক্ষুধার্ত পেটের সাথে এমন অত্যাচার করিস না, পাপ লাগবে। একদম ফালতু কথা বলবি না। আগে বাকি টাকা দে, না হলে যে তোর 1000 গুণ পাপ লাগবে। তুই যদি এখন আমার খাবারের টাকা দিয়ে দিস, তাহলে আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করব। আর যদি না দিস, তাহলে তোকে সারা জীবন এই ভোচার সঙ্গে থাকতে হবে। আদি, আমারও ক্ষুধা পেয়েছে। চল, আজকে সব টাকা আমি দিব, কিন্তু যেভাবে হোক এই বিয়েটা তোকে ভাঙতে হবে। ওকে, কাজ হয়ে যাবে। চল আগে পেটকে ক্ষুধামুক্ত করে আসি। আমি জানি বোকা, হিমু তোকে বিয়ে ভাঙার কথা বললে তুই রাজি হয়ে যাবি, তাই তো এই প্ল্যান। কিন্তু বিয়ে তো আমিও ভাঙতে চাই। আগে খেয়ে নেই, দেন বিয়ে ভাঙার প্ল্যান করা যাবে। পাশের একটা রেস্টুরেন্টে দুজনে চলে আসি, তারপর আমার ইচ্ছে মতো খাবার অর্ডার দিলাম, কারণ আজ হিমু টাকা পেমেন্ট করবে। খাবার দিতেই গিলতে শুরু করলাম। আই আদি, বল। বিয়ে ভাঙবি কি করে? আগে পেটকে শান্ত করে নেই, তারপর সব তোকে খোলসা করে বলবো। তুইও খা। এত খেয়েছিস তারপরও তোর পেট ভরেনি? আর কত খাবি তুই? এই সুযোগ মনে হয় না যে আর পাবো। কিছু বললি? না তো। খাওয়া শেষ করার পর এক ভদ্রলোক বিল কার্ড নিয়ে উপস্থিত হলো। কার্ডটা হাতে নিয়ে হিমু দেখলো 750 টাকা। টাকাটা দিতে কষ্ট হলেও চোখ বন্ধ করে টাকাটা দিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখলো আদি নেই। তার মানে সে হিমুকে ধোঁকা দিয়ে চলে গেছে। আদিত্য রায়, তুই কাজটা একদম ঠিক করিসনি। মনে রাখিস, আমাকে ঠকানোর ফল সুদে আসলে উঠিয়ে নেব। অতপর 7 কেজি রাগ নিয়ে রেস্টুরেন্ট থেকে প্রস্থান করলো। সরি হিমু, এই মুহূর্তে আমার কাছে কোনো প্ল্যান নেই। তোকে এখন প্ল্যান না বললে তুই আমার মান সম্মান এই রেস্টুরেন্টে খেয়ে ফেলতি। বাসায় প্রবেশ করার পর, কোথায় গিয়েছিলে এই ভর দুপুরে? বিয়ের হাত থেকে পালাতে? না বাবা। হিমু, আমার কথা কান খুলে শুনে নে। আমরা যখন এই বিয়ে ঠিক করেছি, তোকে এই বিয়ে করতেই হবে। এমনিতেই পাড়ায় আমার মান সম্মান শেষ করে দিছিস।
বাবার কথায় বিপরীতে কিছু বলতে না পেরে সোজা নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিল হিমু। অতপর সেদিনের কথা ভাবতে ভাবতে ঘুমের মধ্যে ঝাঁপ দিল। আসুন বিয়ের মূল কাহিনীটি জেনে নিন। আদির বাবা আর হিমুর রাগী বাবা দুজনে ছোটবেলার বন্ধু। পাশাপাশি থাকায় ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা। মানে স্কুল কলেজের ঝগড়া মারামারি সব একসাথেই চলছিল। একদিন হিমুর জীবনে অমাবস্যার রাত নেমে এলো। কলেজ শেষ করে সে আর আদি দুজনে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে আদির বাইক নষ্ট হওয়ায় রাত অনেক হয়ে যায়। অন্যদিকে তার জীবন তছনছ করার জন্য বৃষ্টি শুরু হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে একটা হোটেলে রাত কাটাতে বাধ্য হয় তারা। সকালে দরজা খুলতেই দেখে তাদের শত্রু বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাবা। পরে জানতে পারে তারা এখানে নাকি খারাপ ছেলেমেয়েরা আসে। অতপর তাদের একসঙ্গে থাকার কথাটা পাড়ার চিপায়ও পৌঁছে যায়। তার জন্য আজ তার এই অবস্থা। দরজা ধাক্কার শব্দে হিমুর কান পৌঁছতে তার ঘুম ভেঙে গেল। কিছুটা বিরক্ত নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে রাত 9টা বেজে গেছে। ঠুস করে শুয়ে থাকা থেকে বসে পড়ে সে। দরজার অপর দিক থেকে তার বাবা মা আদিকে সে বিয়ে করবে, এটা ভাবতেই হিমু মনে মনে 2বার সুইসাইড করে নিল। রুমে প্রবেশ করেই আদিকে কল দিল। হ্যাঁ বাবু বলো। সোনা, আমি তোমার স্বপ্নের বাবু নয়, আমি তোমার হবু বউ। বউ মানে? আমি তোকে কোনো দিন বিয়ে করব না, প্রয়োজনে দেবদাস হয়ে থাকবো, তবুও তোর মতো পেতনিকে নয়। আমি তো সেই রাজকন্যাকে বিয়ে করব, ভালোবাসবো, আদর করব। আরে রাখ তো তোর ভালোবাসা আদর। এদিকে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে আর তুই এখনো রাজপেতনিকে নিয়ে আছিস। কি বলছিস এসব? শেষ পর্যন্ত আমার ভালোবাসার বলিদান দিয়ে তোকে বিয়ে করতে হবে? তোর মতো হ্যাবলা ক্যাবলা বোচাকে আমি বিয়ে করব? কখনো না। বিয়ে ভাঙবো কি করে সেটা ভাব। যদি বিয়ের পাত্রপাত্রী না থাকে তাহলে কি বিয়ে হওয়া সম্ভব? মানে? বিয়ের আগে পাত্রপাত্রী দুজন ভ্যানিশ হয়ে যাবে, মানে আমরা পালাবো। তোর মাথা ঠিক আছে? এটা যদি বাবা জানতে পারে তাহলে তোর সঙ্গে আমাকেও উড়িয়ে দেবে। এসব ফালতু প্ল্যান বাদ দিয়ে অন্য কোনো আইডিয়া ভাব। আরে উগান্ডার পেতনি, কেউ কিছু জানতে পারবে না। বিয়ের ঠিক কিছুক্ষণ পূর্বে দিকে কল করে যাচ্ছে হিমু, কিন্তু তাকে ফোনেই পাচ্ছে না। কাল পালাবে আর সে এখন ফোন অফ করে রেখেছে। শপিং থেকে বাসায় ফেরার পথে আদিকে রাস্তায়ও দেখলো না হিমু। হিমুর কেমন যেন সন্দেহ হলো। এদিকে পুরো বাসা সাজানো হচ্ছে, মনে হচ্ছে কাল সত্যিই তার বিয়ে হয়ে যাবে আদির সঙ্গে। কাউকে কিছু না বলে আদির বাসায় রওনা দেয় হিমু। এসে দেখে আন্টি বসে আছে। অতঃপর তাকে প্রশ্ন করে, আন্টি, শয়তানটা কোথায়? হিমু যে, এসো এসো, আমার বড় ছেলের বউ বলে কথা। হিমু দিদি তুমি? তোমাকে দেখে আমার মনের বাগানে গোলাপ ফুটেছে, দেখবা? রাখতো তোর গোলাপ। তোর বজ্জাত ভাই কোথায়? আদি তো রুমে, কিন্তু তুমি আজ সেখানে যেতে পারবে না, কারণ কাল তোমাদের বিয়ে। এখন এক রুমে প্রবেশ না করাই ভালো। আন্টির কথা মাথার বাইরে রেখে আদির রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল হিমু। আদির দিকে তাকাতেই সেই লেভেলের একটা শক খেলো। কাল যার বিয়ে, সে আজ কিভাবে নাক ডেকে ঘুমাতে পারে? এই আদি, আদি, অভি, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। আমি টেনশন করে মাথা নষ্ট করে ফেলছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। দাঁড়া, তোর ঘুমের 14টা বাজাচ্ছি। এখনই উঠবি, না হলে আজ তোকে মেরে ফেলবো। ওরে পেতনি, আমায় ছেড়ে দে। আমার কিছু হলে কিন্তু তোকেই আমার বেবির মা হতে হবে। আমায় টেনশনে ফেলে দিয়ে তুই মহা শান্তিতে ঘুমাবি, এটা আমি কিভাবে সহ্য করি বল? আর ভুলেও ঘুমাবো না, তবু আজকের মতো ছেড়ে দে প্লিজ। এখনই পালাবো, চল। পাগল নাকি? এখন পালিয়ে গেলে কালকে আমাদের খুঁজে বের করে অতবার বিকেলে বিয়ে। এতে তো আমাদের বাবাদের সম্মান নষ্ট হবে না, আর সম্মান নষ্ট না হলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। তা ঠিক, কিন্তু আমরা পালিয়ে কোথায় যাব? সব রেডি করা আছে, তুই শুধু বিয়ের কিছুক্ষণ আগে রাস্তার মোড়ে এসে দাঁড়াবি, তাহলেই হবে। আমি সালমান খানের মতো উপস্থিত থাকবো। আদি, আমার না খুব ভয় করছে, যদি বাবা জেনে ফেলে তাহলে কি হবে? আরে উগান্ডার পেতনি, এতই যখন ভয় তাহলে বিয়ে করে নে, আর চাইলে আমার থেকে সাহস ধার নিতে পারিস। কিভাবে? আদি হিমুকে জড়িয়ে ধরে। এইভাবে। আমায় ছাড় বলছি, না হলে কিন্তু এক্ষুনি তোর ঘাড় মুটকি রক্ত চুষে খাবো। আরে বোকা, আমি তোকে আমার থেকে সাহস দিচ্ছি।
আদি গাধি, বাবা কল দিচ্ছে আমায়, ছেড়ে দে, অনেক সাহস দিয়েছিস, আর চাই না। বাবার কথা শুনতেই আদি হিমুকে ছেড়ে দিল। হিমু 1 সেকেন্ড দাঁড়িয়ে না থেকে আদির রুম প্রস্থান করে এক দৌড়ে বাসায় উপস্থিত হলো। এসে দেখে বিরোধী পক্ষ দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলি? আদির বাসায়। কাল বিয়ে, আজ তুই এ বাসা থেকে ওই বাসায় ঘুরে বেড়াচ্ছিস? আশেপাশের মানুষ নানা কথা বলছে, আর কত সম্মান নষ্ট করবি আমার? বাবা এখনো তো তোমার সম্মানের কিছুই নষ্ট হয়নি, নষ্ট তো কাল হবে। কাল আমি সবচেয়ে খুশি হব, বিয়েটাও ভাঙবে আর তোমার সম্মানটাও ভাঙবে। ওকে দেখে মনে হচ্ছে বিয়েতে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে, কিন্তু আমি ওর প্ল্যান সফল হতে দেব না। এখন থেকে কাল বিয়ে পর্যন্ত ওর রুম থেকে বের হওয়া বন্ধ। হিমুর মনে হচ্ছে এখনই মায়ের কোলে উঠে তারপর কোল থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে। ভদ্র